আচ্ছা, টপিক 4টা ছিল টোটালটাই কনজিউমার বেসড, মানে কনজিউমারের ডিমান্ড, কনজিউমারের স্যাটিসফ্যাকশন লেভেল, কস্টিং কিভাবে কম করা যায়, কস্টিং তো না, স্পেন্ড কিভাবে কম করা যায়। আর টপিক 5টা হচ্ছে টোটালটাই সাপ্লায়ার অথবা প্রোডিউসারের জন্য, প্রোডাকশন ফাংশনটা নিয়ে হচ্ছে টোটাল টপিক 5। ইন জেনারেলি প্রোডাকশন বলতে আপনারা কি বোঝেন বলেন তো? প্রোডাকশন মানে কি? ম্যাম উৎপাদন। আচ্ছা, উৎপাদনের মানে উৎপাদন বলতে কি বোঝেন? ম্যাম কোনো কিছু প্রোডিউস করা, তৈরি করা বা ম্যানুফ্যাকচার করা। মানে হচ্ছে এক কথা যদি আমরা বলি প্রসেসিংটা, মানে একটা জি ম্যাম। ইনপুট কতগুলো আমরা দিচ্ছি, সেখানে লেবার হতে পারে, র মেটেরিয়ালস হতে পারে, মেশিনারিজ হতে পারে, ইকুইপমেন্টস হতে পারে, সবকিছু মিলিয়ে ফাইনাল আউটপুট হওয়ার আগ পর্যন্ত যে প্রসেসিং পিরিয়ডটা, সেটাই হচ্ছে কি প্রোডাকশন। এই প্রোডাকশনটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার অ্যাজ এ সাপ্লায়ার অর অ্যাজ এ প্রোডিউসার, যে কোনো একটা প্রোডাক্ট প্রোডিউস করার জন্য আমার যে প্রসেসিংটা, সেটাই হচ্ছে কি আপনার প্রোডাকশন। এই প্রোডাকশনের ক্ষেত্রে এখানে সিম্পলি জাস্ট এই কথাটাই লেখা আছে, বাট এখানে একটা বিষয় যেটা বলা হয়েছে, দেখেন, উই ডিসকাস দ্য থিওরি অফ দ্য ফার্ম উইচ ডেসক্রাইব হাউ এ ফার্ম মেক্স কস্ট মিনিমাইজিং প্রোডাকশন ডিসিশনস। এখানে একটা বিষয় হচ্ছে যে অ্যাজ এ প্রোডিউসার আমি কিন্তু যে কোনো ভাবেই একটা প্রোডাক্ট প্রোডিউস করতে পারি। যেমন ধরেন, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, এটা মনে হয় আমি আপনাদের আগেও বলেছিলাম, যে একটা মিনিমাম কস্টিং থাকে। এই মিনিমাম কস্টিংটা এমন হতে পারে যে আমি জানি যে ধরেন আমি একটা কলম প্রডিউস করছি, আমি জানি পার কলমের জন্য, পার পেনের জন্য আমার কি করতে হতে পারে, মিনিমাম 2 টাকা কস্টিং, মিনিমাম 2 টাকা কস্টিং, এবং সেই কলমটা আমরা 5 টাকায় সেল করতে পারি। বাট আমি চাইলে কিন্তু কস্টিংটা আমার বাড়াতে পারি না অ্যাজ এ প্রডিউসার। এইটা আমি জানি যে 2 টাকার কমে আমি প্রডিউস করতে পারবো না, 2 টাকার বেশিও তো আমি খরচ করতে পারি এই প্রোডাক্টের জন্য, পারি না? জি ম্যাম। কেন, কিভাবে পারি বলেন তো? নিজেরা যদি তৈরি করি ওইটা। না, নিজেরাই তো তৈরি করব, অ্যাজ এ প্রোডিউসারই তো আমি তৈরি করবো, কিন্তু আমি এটা জানি যে মিনিমাম একটা, যে কোনো প্রোডাক্ট প্রডিউস করার জন্য মিনিমাম একটা কস্টিং আছে, যে আপনি যতই হিসাব করেন না কেন, যতই ক্যালকুলেট করেন না কেন, মিনিমাম এই টাকাটা আপনার লাগবেই। জি ম্যাম। দ্যাট মিনস মিনিমাম এই 2 টাকা আপনার লাগবেই এই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য, আপনি যতই কাটছাট করেন না কেন আপনার কস্টিং এর ক্ষেত্রে। বাট আমি কি চাইলে এই 2 টাকার জায়গায় 5 টাকা খরচ করে এই কলমটা বানাতে পারি না? জি ম্যাম। বাট অ্যাজ এ প্রডিউসার আমি যখন 5 টাকা খরচ করব, আমার সাথে ধরেন আপনিও সেম প্রোডাক্টটাই প্রডিউস করছেন, আপনি 2 টাকা কস্টিং এ প্রডিউস করে 5 টাকা সেল করছেন, আমি এই সেম প্রোডাক্টটা প্রডিউস করতে 5 টাকা খরচ করছি, তাহলে কি আমি 5 টাকায় সেল করতে পারবো? না ম্যাম, পারবো না। কার সেল বেশি থাকবে, আমার না আপনার? ম্যাম ম্যাম যার 2 টাকা যেটার দাম, যেটার প্রোডাকশন কস্ট মানে হচ্ছে, বেশি থাকবে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার প্রফিট বেশি হচ্ছে, আপনার সেল বেশি হচ্ছে, কারণ আমি তো প্রডিউস করেছি 5 টাকায়, আর আপনি সেই প্রোডাক্টটাই 5 টাকায় সেল করে দিচ্ছেন অলরেডি, সেখানে আপনার মানে যতটুকু কস্টিং তার থেকে বেশি আপনার প্রফিট থাকছে। মানে আপনার কস্টিং হচ্ছে 2 টাকা, আপনি 3 টাকা প্রফিট করে সেল করে দিচ্ছেন, আর আমি খরচই করেছি ওই প্রোডাক্ট প্রডিউস করার জন্য 5 টাকা, আমি নিশ্চয়ই 5 টাকায় সেল করতে পারবো না, কিছু তো আমার লাভ করতে হবে। আমি আবার ডাবলও করতে পারবো না, আপনি যেমন ডাবল লাভ করতে পারছেন, আমি কিন্তু ডাবল লাভও করতে পারবো না, আমাকে কি করতে হবে, ধরেন 6 টাকায় অথবা 7 টাকায় আমাকে সেল করতে হবে। তা আমার কিন্তু একে তো আমার কস্টিং বেশি হওয়ার কারণে আমার সেল কমে গেল, এবং কি হলো, আমার প্রফিটও কম হলো। সো অ্যাজ এ প্রোডিউসার আমাদের মাথায় রাখতে হবে প্রোডাকশন ফাংশনের মেন ইনকামস হচ্ছে কস্ট মিনিমাইজ করা, কারণ আপনি যত বেশি কস্ট মিনিমাইজ করবেন আপনার প্রফিট তত বেশি হবে। এখানে একটা কথা আছে, আপনারা বলতে পারেন ম্যাডাম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ক্ষেত্রে তো সেরকম না। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যদি আমরা ধরি, সেটা হচ্ছে আপনার মনোপলি মার্কেট, মানে হচ্ছে একচেটিয়া মার্কেট, এই প্রোডাক্টটা আর কেউ প্রডিউস করছে না। সো আপনি যে ওইখান থেকে ওই ব্র্যান্ডের কিনতে চাইলে আপনাকে কি করতে হবে, ওই রকম হায়ার প্রাইস দিয়ে পারচেস করতে হবে, কারণ ওইটা হচ্ছে আপনার সোল সেলার। বাট ইন জেনারেলি কম্পিটিটিভ মার্কেট, মানে রেগুলার ইউজেস যে প্রোডাক্টগুলো হয়, যেগুলো আপনার কম্পিটিটিভ মার্কেটের প্রোডাক্ট, সেগুলো কিন্তু আপনার কি হচ্ছে, অনেক বেশি কম্পিটিশন। আমরা এজ এ কনজিউমার কি করি, যেখানে 2 টাকা কমে পাবে সেখান থেকে কিনবো না, নাকি 2 টাকা বেশি দিয়ে গিয়ে কিনবো? বলেন, কম দিয়ে কিনবো ম্যাম। কেন কম দিয়ে কিনবেন?
কারণ কি কম দিয়ে কেনা? বেশি খরচ করে তো লাভ নাই। অ্যাজ এ কনজিউমার আমাদের বেশি টাকা খরচ করে লাভ নাই, বেশি টাকা থাকলে তো খরচ করবেন, না থাকলে কোত্থেকে খরচ করবেন? অ্যাজ এ ওই টাকাটা কনজিউমার ফিক্সড আমাদের। আমাদের লিমিটেশনস আছে, যে আমাদের একটা বাজেট অথবা ইনকাম আছে, তো সেই জি ক্ষেত্রে ম্যাম। আমরা চাইলেও কি করতে পারবো না, বেশি টাকা দিয়ে কিনতে পারবো না। সো আমরা কি চিন্তা করি, যেখানে আমরা 2 টাকা কমে পাবো সেখান থেকে আমরা পারচেস করবো অ্যাজ এ কনজিউমার। ঠিক তেমনি প্রোডিউসাররাও কিন্তু সেল বেশি করতে চায় এবং তারা কি চায়, তাদের প্রফিটটা বেশি আর্ন করতে। এখন অ্যাজ এ প্রোডিউসার তাদের কি করতে হবে, তাদের কস্টটা মিনিমাইজ করতে হবে, তাদের খরচ যত কম হবে প্রোডাকশন প্রসেসে তাদের জন্য তত বেশি প্রফিটটা বেশি হবে। এই প্রোডাকশন প্রসেসটা নিয়েই হচ্ছে আপনার এই টপিক 5। আচ্ছা, এখানে টাইপ অফ প্রোডাক্ট হচ্ছে, এখানে কোথায় দেয়া, আইসো কোয়ান্টে চলে গেছি, এই তো টাইপ অফ প্রোডাক্ট। আচ্ছা, টাইপ অফ প্রোডাক্ট হচ্ছে আপনার 3 ধরনের, টোটাল আউটপুট অথবা টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট আর হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। টোটাল প্রোডাক্ট কোনটা, যে যেটা আমরা সাম আপ করছি, ধরেন আমি 50 ইউনিট প্রডিউস করলাম, দেন আরো 50 ইউনিট করলাম, তারপরে হচ্ছে আমি আরো 20 ইউনিট প্রডিউস করলাম, এটা যে সাম আপ করছি সেটাই হচ্ছে আপনার টোটাল প্রোডাক্ট। আর এভারেজ প্রোডাক্ট কি, পার প্রোডাক্টে আমার কেমন কস্টিং ছিল, পার প্রোডাক্টে আমার কস্টিং অথবা ইনপুট কেমন ছিল, কস্টিং বলতে এখানে ইনপুট বোঝানো হয়েছে, পার প্রোডাক্টে আমার ইনপুট কেমন ছিল। আর মার্জিনাল প্রোডাক্ট বলতে এক্সট্রা এক্সট্রা অথবা অ্যাডিশনাল যে প্রোডাকশনটা হয়েছে, সেই এক্সট্রা অথবা অ্যাডিশনাল প্রোডাকশনের যে ইউনিটটা, সেটাকে আমরা কি বলছি, মার্জিনাল প্রোডাক্ট বলছি। আপনাদের এই টেবিলটা থেকে কি করতে হবে, এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্টটা ক্যালকুলেট করতে হবে। এখানে আপনাদের দেখেন ইনপুট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি যেটা স্কিপ করেছি মনে হয়, সেটা এই যে এখানে দেখেন, প্রোডাকশনের ক্ষেত্রে আমার ইনপুট এবং আউটপুট দুইটা পোর্শন লাগবে। আউটপুট যেটা, সেটা আমরা জানি ফাইনাল প্রোডাক্ট যেটা আমরা পাচ্ছি অথবা যেটা সেল করছি, সেটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। আর ইনপুট গুলো, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কয়টা বলেন তো, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কয়টা? একটা প্রোডাকশন করার জন্য আপনার বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না, ফ্যাক্টরস লাগবে জি না? ম্যাম। সেই ফ্যাক্টরস গুলো কি কি? সবার -1 টপিক 1-এ পড়িয়েছিলাম, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন না? জি ম্যাম। আমি বলার পরে জি ম্যাম বলে লাভ কি? আচ্ছা, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আমরা জানি যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে এই 4টা ছাড়া আমাদের প্রোডাকশন করা পসিবল না। বাট এখানে যেটা দেখেন, এই যে ফিজিক্যাল রিলেশনশিপ ডিসক্রাইব হাউ ইনপুটস, এখানে কিন্তু ইনপুটস 4টার কথাই বলা হয়েছে। যখন আমরা থিওরিটিক্যালি এক্সপ্লেইন করব, তখন আমরা কিন্তু এই 4টা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই 4টাই কি করতে পারবো, এক্সপ্লেইন করতে পারবো। বাট এখানে যে একটা লিমিটেশনস আছে, লিমিটেশনসটা হচ্ছে যে আমরা চাইলেই কি করতে পারবো না, 4টা এক্সিস পাবো না। গ্রাফিক্যালি যদি আমাদের এক্সপ্লেইন করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, 2টা এক্সিস নিয়ে কাজ করতে হবে। এবং আমরা চাইলে, আপনারা বলতে পারেন, ম্যাডাম আপনি ল্যান্ড, লেবার অ্যান্ড ক্যাপিটাল কেন, ল্যান্ড আর অর্গানাইজেশনও তো নিতে পারেন ইনপুট দেখানোর ক্ষেত্রে। ইনপুটের ক্ষেত্রে আমরা এখানে দেখেন লেবার অ্যান্ড ক্যাপিটাল নিয়েছি। লেবার অ্যান্ড ক্যাপিটাল নেওয়ার কারণ হচ্ছে, অ্যাজ এ প্রোডিউসার এই 2টা ফ্যাক্টরসই কিন্তু আপনার ইনক্রিজ অথবা ডিক্রিজ করে, মানে ফ্ল্যাকচুয়েট করে খুব দ্রুত, শর্ট টার্মেও কি হয়, ফ্ল্যাকচুয়েট করে। বাট ল্যান্ড আর অর্গানাইজেশন যে 2টা ফ্যাক্টর, এই 2টা কিন্তু লং টার্মে গিয়ে চেঞ্জ হয়। আপনি চাইলেই কি 1 মাস পরে ল্যান্ড পারচেস করতে পারবেন? কিংবা আপনি চাইলেই কি 1 মাসের মধ্যে আরেকটা অর্গানাইজেশন, অথবা অর্গানাইজেশন বলতে কি, যে আনাদার একটা বিল্ডিং এ আপনি আবার আপনার সবকিছু সেট আপ করলেন, এটা কি পসিবল? না ম্যাম। এখন আমরা দেখাতে পারবো, ল্যান্ড এবং অর্গানাইজেশন দিয়েও দেখাতে পারবো, বাট সেটা কি হবে, আপনার স্টেবল একটা পয়েন্ট হবে, লং রানে গিয়ে সেটা চেঞ্জ হবে, হতেও পারে নাও হতে পারে। ওই কার্ভগুলো কেমন হবে, পারফেক্টলি ইলাস্টিক এবং পারফেক্টলি ইনইলাস্টিক এর মতো হবে কার্ভগুলো। কারণ হচ্ছে যে ওখানে আসলে চেঞ্জটা বোঝা যাচ্ছে না, ফ্ল্যাকচুয়েট হচ্ছে না। আমরা কি দেখাবো, প্রোডাকশন করা মানে কি, যে আমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে, টোটাল আউটপুটে ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, সিচুয়েশনটা কি সেটা দেখাবো। তো সেখানে আমাদের ফ্ল্যাকচুয়েশন 2টা পার্ট লাগবে। আর ফ্ল্যাকচুয়েশন যে 2টা পার্ট, সেটা হচ্ছে লেবার অ্যান্ড ক্যাপিটাল। লেবারটা কি, ধরেন এই মাসে আমার প্রফিট বেশি হলো, আমার প্রোডাকশন বাড়াতে হবে, আমি কি পরের মাসে লেবার হায়ার করতে পারবো না? জি ম্যাম। আমার ধরেন লস হলো,
আমার আগে 100 জন লেবার ছিল, আমার এখন 50 জন লেবার আমার ছাঁটাই করতে হবে, আমি কি পরের মাসে ছাঁটাই করতে পারবো না? জি ম্যাম, পারবো। মানে ফ্ল্যাকচুয়েট করবে। ক্যাপিটাল বলতে এখানে আপনার মেশিনারিজ, ইকুইপমেন্টস বোঝানো হচ্ছে। ধরেন আমার প্রফিট বেশি হলো, আমার একটা মেশিন বেশি প্রয়োজন, কিংবা র ম্যাটেরিয়ালস বেশি প্রয়োজন, ক্যাপিটাল যেটা বোঝাই আমরা, তো আমার র ম্যাটেরিয়ালস বেশি প্রয়োজন, আমি কি সেটা পরের মাসে নিতে পারবো না? জি ম্যাম। আবার কমানো দরকার, কমাতেও পারবো। দ্যাট মিনস ফ্ল্যাকচুয়েশন যে ব্যাপারটা, মানে আউটপুট ইনক্রিজ অথবা ডিক্রিজের যে ব্যাপারটা, সেটা দেখানোর জন্য এই লেবার অ্যান্ড ক্যাপিটালটা দিয়ে আমরা ভালো বোঝাতে পারবো। দ্যাটস ওয়াই আমরা এই দুইটা ফ্যাক্টরস নিয়েছি, ভ্যারিয়েবল নিয়েছি, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ক্যাপিটাল। আরেকটা বিষয় বলতে পারেন যে ম্যাডাম ক্যাপিটাল কেন কে দিয়ে ডিনোট করছেন? ক্যাপিটাল কে দিয়ে ডিনোট করার কারণ হচ্ছে, আপনি যদি ক্যাপিটালটা কে দিয়ে ডিনোট করেন তাহলে ইকোনমিক্সে বোঝা যাচ্ছে যে এটা আপনি ক্যাপিটাল ডিনোট করছেন। বাট আপনি যদি সি দিয়ে ডিনোট করতে চান, ডিনোট করতে পারেন, তখন আপনাকে অবশ্যই সাইড নোট দিতে হবে যে ক্যাপিটালটা আপনি সি দিয়ে বোঝাচ্ছেন, কারণ ইকোনমিক্সে সি দিয়ে কনজাম্পশন প্যাটার্ন বোঝানো হয়, মানে কনজাম্পশন বোঝানো হয়। এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের থিওরি। সো আপনারা যদি চান কে দিয়ে লিখেন তাহলে কোনো সমস্যা নাই। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ বলছি ভাই, আমাকে একটু পরে ফোন দেওয়া যায়, আমি একটু ক্লাসে আছি, আমি ক্লাস নিচ্ছি তো। ও আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, আপনাদের এই যে মানে প্রোডাকশন প্রসেসটা, এটার মধ্যে যে দুইটা ভ্যারিয়েবল আমরা নিব, সেই দুইটা হচ্ছে কি ফ্লেক্সিবল ভ্যারিয়েবল নিব, এবং এই দুইটা দিয়ে আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ দেখাতে পারবো। এই গেল আপনাদের প্রোডাকশন প্রসেস। দেন হচ্ছে আপনাদের ক্যালকুলেশনটা একটু দেখাই আগে। এই যে ক্যালকুলেশনটা, এখানে হচ্ছে লেবার অ্যান্ড ক্যাপিটাল দেওয়া আছে। এখন লেবার অ্যান্ড কি ব্যাপার, কার ওখান থেকে সাউন্ড আসছে? আচ্ছা, এই যে টেবিলটা থেকে আমরা কি করব, এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট ক্যালকুলেট করব। আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, যেই কয়টা ফ্যাক্টর আপনাদের ক্যালকুলেশন করতে বলা হবে সেইগুলোর টার্মস গুলো অবশ্যই দেয়া থাকবে, না দিয়ে আপনাদের ক্যালকুলেট করতে বলা হবে না। এখন যখন আমরা ক্যালকুলেশন করব, এখানে হচ্ছে কি আমরা টোটাল আউটপুটটা দেয়া আছে, অথবা টোটাল প্রোডাক্ট যেটা সেটা দেয়া আছে, লেবার অ্যান্ড ক্যাপিটাল দুইটা ইনপুট দেয়া আছে। এখন দেখেন লেবারটা ফ্লেক্সিবল আছে, ইনক্রিজ অথবা ডিক্রিজ যাই বলেন না কেন সেটা আছে, বাট ক্যাপিটালটা কিন্তু আপনার ফিক্সড দেয়া এখানে। কারণ হচ্ছে ক্যাপিটালটা ফিক্সড দেওয়ার কারণ হচ্ছে যে এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিব। এই যে দেখেন, ওয়ান ভ্যারিয়েবল ইনপুট, আমরা ভ্যারিয়েবলের যে ইনপুটটা সেটা একটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি। সো সেটাকে আমরা কি নিয়েছি, লেবার। যেটা আমরা ইনপুটটাকে আপনার ফ্লেক্সিবল নিব, মানে কাউন্ট করব ইনপুট হিসেবে, সেটাকে আমরা ফ্লেক্সিবল রাখবো। আরেকটা যেটা থাকবে সেটাকে আমরা ফিক্সড করে নিব, কনস্ট্যান্ট করে নিব। এখানে দেখেন আমরা ক্যাপিটাল কনস্ট্যান্ট করেছি। আমরা চাইলে, যদি আপনাদের কোয়েশ্চেনে থাকে যে ক্যাপিটাল ওয়ান ভ্যারিয়েবল ইনপুট হচ্ছে ক্যাপিটাল, তখন আপনাদেরটা কি হবে, ক্যাপিটালটা ফ্লেক্সিবল হবে, লেবারটা আপনার ফিক্সড থাকবে। সো আমরা যেহেতু লেবারটা এখানে আমরা ফ্লেক্সিবল নিয়েছি, এখানে হচ্ছে দেখেন 0 থেকে 10 পর্যন্ত লেবার দেওয়া আছে, টোটাল আউটপুট দেওয়া আছে। দ্যাট মিনস আপনার প্রোডাকশন করার জন্য টোটাল আউটপুটটা যে আসছে, এই টোটাল আউটপুট অথবা টোটাল প্রোডাক্ট প্রডিউস করার জন্য আপনার কতটুকু ইনপুট লাগছে, ইনপুট বোঝানো হচ্ছে আপনার লেবার দিয়ে। এখন যদি আমরা এটাই এক্সপ্লেন করি, এই যে দেখেন টোটাল আউটপুট হচ্ছে 0, কেন? কারণ আপনি তো কোনো লেবারই নেই, দেখেন লেবার হচ্ছে 0, তখন আপনার টোটাল আউটপুট অথবা টোটাল প্রোডাক্ট হচ্ছে 0, কারণ আপনার কোনো ধরনের কোনো প্রোডাকশন নাই। প্রোডাকশন আপনি কিভাবে করবেন, আপনার কোনো ইনপুট নাই। যখন আমার ইনপুট হচ্ছে 1 ইউনিট, তখন আমার দেখেন টোটাল আউটপুট অথবা টোটাল প্রোডাক্ট হচ্ছে 10 ইউনিট। আচ্ছা, এই পোর্শনটায় দেখেন লেবার 1 to 7 কি আমরা দেখতে পাচ্ছি না টোটাল প্রোডাক্ট ইনক্রিজ করছে? এটাকে আমরা দেখতে পাচ্ছি? আচ্ছা, আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এই দেখেন 1 থেকে 7 পর্যন্ত ইনক্রিজিং আছে না টোটাল আউটপুট অথবা প্রোডাক্ট? জি ম্যাম, ইনক্রিজিং। এক এক রকম হচ্ছে, বাট এক সময় ইনক্রিজ টু ইনক্রিজিং হচ্ছে, একটা ডিক্রিজিং টু ইনক্রিজিং হচ্ছে, বাট আপনার ইনক্রিজিং রেট আছে। এখন এই যে দেখেন,
তার মানে কি নরমালি কিন্তু আমরা জানি যে যখন আমরা ইনপুট বাড়াবো আমাদের আউটপুটও ইনক্রিজ করবে, বাট কতটুকু করছে সেটা হচ্ছে দেখার বিষয়। এই যে দেখেন 1 থেকে 7 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ করছে, দ্যাট মিনস এই পোর্শনটুকু হচ্ছে আপনার যে কোনো কোম্পানি অথবা যে কোনো ইনস্টিটিউশন, যে কোনো ফার্ম, যেটাই বলেন না কেন, সেখানে একটা ফ্যাক্টর হচ্ছে যে কোনো কোম্পানির একটা ম্যাক্সিমাম কি বলবো প্রফিট করার অথবা ম্যাক্সিমাম আউটপুট লেভেল থাকে। তারপরে আপনি যতই লেবার দেন না কেন কোনো কাজ হবে না। যেমন ধরেন আপনাদের ক্লাসে সিআর কয়জন? আপনাদের ব্যাচে সিআর কয়জন? 2 জন ম্যাম। আচ্ছা, কে কে? ম্যাম আমি সামিউল ইসলাম আর হচ্ছে রশনীগুলো জান্নাত 71 ব্যাচের। আচ্ছা, 71 ব্যাচের একজন আর 70 ব্যাচের একজন, এই তো দুজনের। আপনাদের ma'am. কাজ কি? ম্যাম আমাদের কাজ হচ্ছে ব্যাচকে রিপ্রেজেন্ট করা আর হচ্ছে ব্যাচের একজন প্রতিনিধি হয়ে কাজ করা। আচ্ছা, টিচারদের সাথে কাউন্সিলিং করা, মানে হচ্ছে টিচাররা যে কোনো ধরনের ডিসিশন চেঞ্জ হোক, ক্লাসের কি বলবো ক্লাসের টাইম চেঞ্জ হোক, শিডিউল চেঞ্জ হোক, অথবা ক্লাস টেস্ট, মিড টার্ম, যাই হোক না কেন, যে ধরনের রেসপন্সিবিলিটি গুলো আছে একটা সেমিস্টারের অথবা একটা ট্রাইমেস্টারের, সবগুলো হচ্ছে আপনারা দুইজন দেখাশোনা করবেন, এই তো? জি ম্যাম। সেটা ক্লাস হতে পারে, সেটা আপনার পরীক্ষার খাতা জমা দেওয়ার বিষয় হতে পারে, সেটা আপনার টিচারকে কোনো কিছু জানানোর হতে পারে ব্যাচের হয়ে। এই যে কাজগুলো আপনারা দুইজনকে এই কাজগুলো ভাগ করে নিয়েছেন যে কে কোনটা করবেন? জি ম্যাম, ভাগ করে নেওয়া আছে। আচ্ছা, এখন ধরেন এই দুইজনের জায়গায় 4 জন হলো, তখন কি হবে? 4 জনের মধ্যেও কাজগুলো ডিভাইড করে দেওয়া হবে। ডিভাইড হবে, বাট এই কাজগুলো কিন্তু একজন করলেই হতো। যখন আপনার কাজগুলো কাজ কিন্তু মানে কি বলবো, জব রেসপন্সিবিলিটি কিন্তু সেম। কাজ বলতে জব রেসপন্সিবিলিটি কি, টিচার কিছু জানাবে সেটা আপনাদের জানাতে হবে। টিচার আপনারা কিছু জানতে চাচ্ছেন সেটা টিচারের সাথে কমিউনিকেট করবে সিআর, এটাই তো বিষয়, কাজটা তো এইটাই, মানে আপডেট রাখা। টিচার এবং ব্যাচের সাথে কমিউনিকেশনটা রাখার জন্য মিডিয়া হচ্ছে সিআর। এখন সিআর যদি 3-4 জন হয় তাহলে এক সিআর মনে করবে ওই সিআর জানাইছে, 3 নাম্বার সিআর মনে করবে 1 নাম্বার সিআর জানাইছে, 1 নাম্বার সিআর মনে করবে 4 নাম্বার সিআর জানাইছে। আসলে কিন্তু না টিচারকে কেউ কিছু জানাইছে, না স্টুডেন্টদের কেউ কিছু জানিয়েছে। বাট যদি এখানে একজন থাকে তখন কি হবে? একজনের সাথে ম্যাম সবাই যোগাযোগ তখন করে। ওই একজনই জানে। একজন যখন থাকবে সে কি করতে হবে, সে তার রেসপন্সিবিলিটি, সে মনে করবে যে আমাকেই জানাতে হবে টিচারকে, এবং সে এটাও জানবে যে ব্যাচকেও তাকেই জানাতে হবে, কোনো মিসগাইড অথবা মিসকমিউনিকেশন হচ্ছে না। যেমন ধরেন আপনাদের দুইটা ব্যাচ একসাথে, সো সিআর এর 71 এর যে আছেন সে যখনই কিছু জানবে আগে 70 ব্যাচ মানে আপনাকে জানাবে, সিআর এর 70 ব্যাচের সিআর কে জানাবে, কিংবা 70 ব্যাচের সিআর যেটা জানবে সেটা কিন্তু আগে 71 ব্যাচের সিআর কে জানিয়ে দিবে। কেন? কারণ হচ্ছে যেন 71 ব্যাচের সবাইকে সেটা 71 এর সিআর জানিয়ে দেয়, বিষয়টা তাই না? বাট যদি আপনাদের একটাই ব্যাচ হতো, এখানে যদি 3-4 জন সিআর থাকতো, 3-4 জনই কাজ করতো, তাহলে কি হতো, একই কাজ 3-4 জন করতে গিয়ে আসলে আলটিমেটলি আউটপুটটা কমে যেত। কারণ হচ্ছে কি, যখন একজনের কাজ 3-4 জনকে দিয়ে করানো হবে তখন আউটপুট কি হচ্ছে, কমে যাচ্ছে। কারণ আমি ভাববো সে করবে, সে ভাববে উনি করবে, তো এই সে করবে চিন্তা করে আসলে কাজটা ঠিকভাবে কেউই করছে না। এই পোর্শনটাই হচ্ছে আপনার, দেখেন লেবার 8 to 10। লেবার মানে কি, ইনপুট বাড়ানো হয়েছে তাই না? আমরা নরমালি 7 জন লেবার দিয়ে আউটপুট পাচ্ছি 112। তো নরমালি আমরা যখন লেবার বাড়াবো আউটপুট বাড়ার কথা না? একটা লেবার বাড়ানো আউটপুট বাড়বে, বাট দেখেন আপনি লেবার বাড়াচ্ছেন, লেবার যখন 8 তখন আপনার আউটপুট কিন্তু 112, মানে স্ট্যাগনেন্ট অথবা কনস্ট্যান্ট হয়ে গেছে, ফ্ল্যাটার। আপনি ইনপুট আরো বাড়িয়ে দিয়েছেন, তখন আপনার দেখেন আউটপুট কিন্তু অলরেডি কমে গেছে, পিক পয়েন্ট থেকে আপনার থ্রু পয়েন্টে আসা শুরু হয়ে গেছে। আপনি লেবার অথবা ইনপুট আরো বাড়ালেন, তখন আপনার আউটপুট অথবা টোটাল প্রোডাক্ট কিন্তু আরো কমে গেল। কেন? এই পোর্শনটুকুকে বলি, এই ইনপুট ইউনিট 8 to 10, এটাকে আমরা বলি শ্যাডো লেবার, মানে আসলে তাদের কোনো কাজ নাই, তারা লেবার, বাট তাদের আসলে অ্যাকচুয়ালি কোনো জব রেসপন্সিবিলিটি নাই। এবং এই ধরনের লোকরা যখন, এই ধরনের লেবাররা যখন কোনো কোম্পানিতে থাকে তখন কি হয়, কোম্পানিতে যে
ম্যাক্সিমাম আউটপুটটা থাকে সেটা ডিক্রিজ করা শুরু করে, কারণ তাদের আসলে জব রেসপন্সিবিলিটি নেই। দেখা যায় একজনের সাথে আরেকজনকে ট্যাগ করে দিয়েছে, একজনের সাথে আরেকজনকে ট্যাগ করে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে দুইজন মিলেই কাজ করবে, একটা কাজ দুইজন মিলে করছে, তখন কি হচ্ছে আমি ভাববো সে করছে, সে ভাববে আমি করছি, আলটিমেটলি আউটপুট যেটা আসার কথা সেটা জিরো। বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে দ্যাট পেরেছি। মিন্স ইনপুট বাড়ালেই যে আপনার আউটপুট বাড়বে এই কথাটা কিন্তু ঠিক না। এই পোর্শনটা হচ্ছে আপনার এই টোটাল আউটপুট অথবা টোটাল প্রোডাক্টের পোর্শনটা। এখন আসেন এই টোটাল প্রোডাক্ট থেকে আমরা কিভাবে এভারেজ প্রোডাক্টটা ক্যালকুলেট করতে পারি। এভারেজ প্রোডাক্ট মানে কি, যে আমার টোটাল প্রোডাক্ট যেটা হয়েছে সেটা ইনপুট কেমন প্রয়োজন হয়েছিল, তাই না? পার প্রোডাক্টে ইনপুট কেমন ছিল, এই তো বিষয়টা। এখন আমরা যদি এভারেজ জি প্রোডাক্ট, আচ্ছা এভারেজের ফর্মুলা কে বলতে পারবেন বলেন তো? ম্যাম হচ্ছে এভারেজ হচ্ছে গড়, মোট উপাদান ভাগ হচ্ছে ম্যাম মোট সংখ্যা। আচ্ছা, মানে হচ্ছে এখানে যদি আমরা এভারেজ প্রোডাক্টটাকে ক্যালকুলেট করতে চাই তাহলে হচ্ছে কি টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই ইনপুট। এখন ইনপুট হিসেবে এখানে লেবার আছে, সো এটা আমরা লেবার হিসেবেই মানে ইনপুটটাকেই লেবারটাকে ইনপুট হিসেবে কাউন্ট করব, এখানে আর ক্যাপিটালটা আমাদের প্রয়োজন হচ্ছে না। সো এই যে দেখেন এভারেজ প্রোডাক্টটা যখন ক্যালকুলেট করছি, টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই ইনপুট, টোটাল প্রোডাক্ট হচ্ছে কি 0 ডিভাইডেড বাই 0 তো কিছুই আসবে না, ইনফিনিট, বাট টোটাল প্রোডাক্ট 10 ডিভাইডেড বাই ইনপুট 1 না? তাহলে আপনার এভারেজ প্রোডাক্ট কত আসছে? 10। তারপরে সেকেন্ড হচ্ছে কি আপনার টোটাল প্রোডাক্ট হচ্ছে 30 আর আপনার ইনপুট হচ্ছে কি 2 ইউনিট ইনপুট দিয়েছেন অথবা 2 ইউনিট লেবার। তাহলে আপনার টোটাল আউটপুট অর টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই ইনপুট, এই যে দেখেন এভারেজ প্রোডাক্ট হচ্ছে 15। ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম। সবাই একটু ক্যালকুলেট করেন তো, টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই লেবার, ক্যালকুলেশন করে দেখুন তো ঠিক আছে কিনা। সবাই আইডি দিয়েছেন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সবাই একটু ক্যালকুলেশনটা দেখেন, ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আইডিটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এরপরে আসেন মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল ইউটিলিটি আমরা কিভাবে ক্যালকুলেট করেছিলাম? মার্জিনাল ইউটিলিটি আমরা কিভাবে ক্যালকুলেট করেছিলাম? লাস্ট ক্লাসে মনে হয় করেছিলাম। মার্জিনাল ইউটিলিটি আমরা প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা মাইনাস করেছিলাম না? জি ম্যাম। জি প্রেজেন্ট ম্যাম। টোটাল ইউটিলিটি থেকে প্রেজেন্ট টোটাল ইউটিলিটি থেকে প্রিভিয়াস টোটাল ইউটিলিটি মাইনাস করেছিলাম। এখানে হচ্ছে যেহেতু প্রোডাক্ট, সো প্রেজেন্ট টোটাল প্রোডাক্ট থেকে প্রিভিয়াস টোটাল প্রোডাক্টটা মাইনাস করব। দ্যাট মিন্স যদি আমরা এখানে দেখি, আচ্ছা এখানে আপনাদের একটা কথা বলি, মার্জিনালটা আমরা এই যে প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা কেন মাইনাস করছি, কারণ হচ্ছে এখানে 1 ইউনিট করে আছে, দ্যাটস ওয়াই আমাদের কোনো কিছু ডিভাইড করতে হচ্ছে না। যদি 1 ইউনিট না থাকতো তাহলে আমাদের ডিভাইড করতে হতো, মানে ডেল চেঞ্জ, মানে ডেল দিয়ে আমাদের চেঞ্জটা দেখাতে হতো যে ডেল টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই ডেল ইনপুট। সো আমাদের যেহেতু এখানে 1 ইউনিট করে আছে, এখানে আমরা জাস্ট প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা মাইনাস করলেই, মানে ডেল টোটাল প্রোডাক্টটা ক্যালকুলেট করলেই আমরা মার্জিনাল প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি। এই যে দেখেন প্রথমটা হচ্ছে 0, মানে হচ্ছে প্রেজেন্ট
টোটাল আউটপুট 0 মাইনাসটা প্রিভিয়াস টোটাল আউটপুট আর টোটাল প্রোডাক্ট। এখানে কিন্তু প্রিভিয়াসটা আমরা কেউ জানি না, দ্যাটস ওয়াই কিন্তু এখানে ইনফিনিটি দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনারা কেউ দয়া করে 0 দিবেন না, কারণ হচ্ছে 0 কিন্তু আপনার একটা পজিটিভ ভ্যালু, যেটা আমরা যে এখানে দেখতে পাচ্ছি। 0 মানে হচ্ছে দুইটার সেম ছিল, টোটাল প্রোডাক্ট অথবা টোটাল আউটপুট দুইটা সেম ছিল, প্রিভিয়াস এবং প্রেজেন্ট, দ্যাটস ওয়াই আমাদের কি হয়েছে 0 এসছে। এই যে দেখেন সেকেন্ডটা 10 মাইনাস 0 পেয়েছেন, জি ম্যাম 30 মাইনাস 10 20, 20 60 মাইনাস 30, এই যে 30 দেখেন 30। এখানে এসে দেখেন এই যে এখানে কিন্তু মাইনাস হয়েছে, মার্জিনাল প্রোডাক্ট মানে কি এক্সট্রা প্রোডাক্ট। এক্সট্রা প্রোডাক্টটা কি, যে আমরা কোনো কিছু প্রডিউস করেছি ইনিশিয়াল অথবা অরিজিনাল যে প্রোডাকশনটা করেছি তার থেকে যে এক্সট্রা প্রোডাকশনটা হয়েছে সেটাই হচ্ছে কি আমাদের মার্জিনাল প্রোডাক্ট। বাট এই দেখেন ইউনিট 9 এন্ড 10 এ কিন্তু আমাদের মাইনাস হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্টটা এক্সট্রা হওয়ার কথা, সেখানে আমাদের প্রোডাকশন আরো কমে গেছে, 4 ইউনিট এবং 8 ইউনিট করে কমে গেছে, তাই না? জি এখন ম্যাম আমরা কমে এই গিয়েছে। এই ইনপুট আর এই টোটাল আউটপুট দিয়ে আমরা একটা কি করব, গ্রাফ প্লট করব, সেটা হচ্ছে টোটাল প্রোডাক্ট গ্রাফ। এই যে দেখেন আউটপুট থাকবে, আউটপুট আর টোটাল প্রোডাক্ট যেটাই বলি না কেন, আর হচ্ছে লেবার, লেবার মানে হচ্ছে এখানে ইনপুট। বারবারই বলছি এখানে লেবার দেয়া আছে, আপনাদের কোশ্চেনে যদি ক্যাপিটাল দেয়া থাকে তাহলে ইনপুট হিসেবে ক্যাপিটালটাই কাউন্ট করবেন, আর এখানে যেহেতু লেবার দেয়া আছে এই লেবার দিয়ে আমরা ইনপুটটাকে বোঝাচ্ছি। এই যে কার্ভটা, এই কার্ভটা প্রথমে কি হয়েছে ইনক্রিজিং, আমরা টেবিল দেখেই বুঝতে পারছি 0 থেকে 7 পর্যন্ত সেটা কি হবে ইনক্রিজিং হবে, তারপরে হচ্ছে 7 থেকে 8 পর্যন্ত সেটা কি হবে ফ্ল্যাটার হবে, তাই না? জি ম্যাম ফ্ল্যাটার, দেন হচ্ছে এটা ডিক্রিজিং হবে কার্ভটা, দেখতে পাচ্ছেন? আচ্ছা এই কার্ভটা কি আমি ড্র করেছিলাম, টোটাল প্রোডাক্ট এই যে টোটাল প্রোডাক্ট কার্ভটা, এই যে ইউনিট, আচ্ছা এখানে আমার লেবার শো করছে না কেন? আচ্ছা আপনার এখানে লেবার হরিজন্টাল এক্সিস এর লেবারটা বোঝানো হয়েছে, এটা বুঝতে পারছেন? জি ম্যাম এখানে কেন আমি স্ক্রল করতে পারছি না, বুঝতে পারছি না। আচ্ছা এখানে হচ্ছে আপনার প্রথম ইকুইভ্যালেন্ট টু 0, মানে হচ্ছে আমাদের টেবিলটা যেটা আছে সেটা দিয়ে, যে দেখেন লেবার আর হচ্ছে টোটাল প্রোডাক্ট অথবা টোটাল আউটপুট দিয়ে আমরা এই টেবিলটা ড্র করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে স্টার্ট হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু কার্ভটা আমরা কি করেছি 0 থেকে স্টার্ট করেছি, এবং 0 থেকে প্রথমে আমাদের হচ্ছে 112 মানে হচ্ছে 7 পর্যন্ত গিয়েছে, এরপরে হচ্ছে আপনার এই যে ফ্ল্যাটার পোরশনটা সেটা হচ্ছে কি 7 to 8 ইনপুটস, দেন হচ্ছে কি আমাদের কার্ভটা কি হয়েছে ডাউনওয়ার্ড হয়েছে। দ্যাট মিন্স আমরা যখন এই টোটাল প্রোডাক্ট কার্ভটাকে এক্সপ্লেইন করব তখন আমাদের প্রথমে হচ্ছে ইনক্রিজিং থাকবে, দেন ফ্ল্যাটার, দেন হচ্ছে কি ডাউনওয়ার্ড থাকবে। এখন এই যে তিনটা পোর্শনে আমরা এক্সপ্লেইন করব, এটা কখন করব, যখন আমাদের টেবিলে এই তিনটা পোর্শনই থাকবে। যেমন ধরেন শুধু পর্যন্ত যদি 7 পর্যন্ত থাকে, ইনপুট 7 পর্যন্ত থাকলে আমরা কি করব শুধুমাত্র ইনক্রিজিং পর্যন্ত এক্সপ্লেইন করব। যদি শুধুমাত্র 8 পর্যন্ত থাকে তাহলে আমরা কি এক্সপ্লেইন করব ইনক্রিজিং, দেন হচ্ছে ফ্ল্যাটার। এন্ড যদি 9 এন্ড 10 থাকে মানে ডাউনওয়ার্ডস পোর্শনটুকু যদি থাকে, ডিক্রিজিং পোর্শনটা যদি থাকে, তাহলে কি করব আমরা এই ডাউনওয়ার্ড পোর্শনটাও এক্সপ্লেইন করব। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি ম্যাম বুঝতে পেরেছি। দ্যাট মিন্স টেবিলের উপরে ডিপেন্ড করবে যে আপনাদের টোটাল আউটপুট অথবা টোটাল প্রোডাক্ট কার্ভটা
কেমন হবে। আচ্ছা, এটাই বলার ছিল। দেন আমরা গ্রাফে, আচ্ছা, মার্জিনাল প্রোডাক্ট আর এভারেজ প্রোডাক্ট এটা আপনাদের প্রয়োজন নাই, দুইটাই হচ্ছে ডাউনওয়ার্ডই হবে। আপনারা শুধু টোটাল প্রোডাক্ট কার্ভটা দেখলেই হবে, আর কিভাবে মার্জিনাল প্রোডাক্ট এবং এভারেজ প্রোডাক্ট ক্যালকুলেট করবেন সেটা দেখবেন। আচ্ছা, এরপরে আসেন রিটার্নস টু স্কেল। আইসো কোয়ান্টিটিটা রিপিট হয়েছে। আচ্ছা, রিটার্নস টু স্কেল মানে কি বলেন তো? রিটার্ন মানে কি? না ফিরিয়ে দেওয়া ম্যাম। ফিরিয়ে দেওয়া। আর স্কেল মানে? মার্জিন বর্ডার। বর্ডার। না ম্যাম মার্জিন। স্কেল মানে হচ্ছে আপনার বোঝানো হচ্ছে পরিমাপটা, হ্যাঁ, যে আসলে আপনি কতটুকু রিটার্ন পাচ্ছেন। এখানে এটা অ্যাজ এ প্রোডিউসার যদি আমরা চিন্তা করি যে আমি যতটুকু ইনপুট দিচ্ছি সেই পরিমাণে আমি কতটুকু রিটার্ন পাচ্ছি, মানে আমার আউটপুটটা কেমন হচ্ছে, এইটা দেখার জন্য এই রিটার্নস টু স্কেলটা ক্যালকুলেট করা হয়। অ্যাজ এ প্রোডিউসার আমি তো ইনপুট দিচ্ছি, বাট আমার ইনপুট অনুযায়ী আমার আউটপুটটা কেমন হচ্ছে, অথবা আমি যে ইনপুট যতটুকু দিচ্ছি আমি তার মানে কি বলবো, ইন রিটার্ন আমি কতটুকু আউটপুট পাচ্ছি, তার থেকে বেশি পাচ্ছি না কম পাচ্ছি, নাকি যতটুকু ইনপুট দিচ্ছে ততটুকুই পাচ্ছি। এই তিনটা কেসেই আসলে রিটার্নস টু স্কেলটা ক্যালকুলেট করা হয়। তিনটা কেস কি? একটা হচ্ছে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, একটা হচ্ছে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। আচ্ছা, এটা হয়ে গেল। এই তো ইনক্রিজিং, ডিক্রিজিং আর হচ্ছে আপনার কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। এই তিনটা হচ্ছে কি, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল আমরা বুঝতে পারছি যে আমরা যতটুকু ইনপুট দিচ্ছি তার থেকে বেশি আউটপুট পাচ্ছি, তাই তো, মানে আমাদের রিটার্নটা বেশি আসছে। কনস্ট্যান্ট মানে কি, আমরা ঠিক যতটুকু ইনপুট দিচ্ছি ঠিক ততটুকুই আমরা আউটপুট পাচ্ছি। আর ডিক্রিজিং রিটার্নস টু স্কেল কি, আমরা যতটুকু ইনপুট দিচ্ছি তার থেকে কম হারে আউটপুটটা পাচ্ছি। এটা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি, এক্সাম্পলটা এখানেই আছে, দেখলাম। এই যে প্রথমটা হচ্ছে কি আপনার ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, মানে হচ্ছে, আচ্ছা, প্রোডাকশন ফাংশনের যে ফর্মুলা সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু ফাংশন ক্যাপিটাল এন্ড লেবার, মানে হচ্ছে কিউ দিয়ে আমরা কোয়ান্টিটি অথবা টোটাল যে আউটপুট অথবা টোটাল যে প্রোডাক্ট সেটা বোঝাচ্ছি আমাদের ফাংশন দিয়ে, আর ক্যাপিটাল এন্ড লেবার এটা হচ্ছে ফাংশন অফ ইনপুট, মানে আমাদের কতটুকু ইনপুট দিয়ে আমরা কতটুকু আউটপুট পাচ্ছি। কারো ওদিক থেকে সাউন্ড আসছে, একটু মিউট করে দেন, যার দিক থেকে সাউন্ড আসছে মিউট করে দেন। আচ্ছা, ইনক্রিজিং রিটার্নস টু স্কেলটা কি, যে আপনার এই যে কিউ, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অথবা অরিজিনাল যে ফাংশনটা সেটা প্রোডাকশন ফাংশন। এখানে দেখেন 5Q, আর এখানে হচ্ছে আপনার 4K এবং 4L, মানে হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি 4 ইউনিট, আমাদের আউটপুট আসছে 5 ইউনিট, 4 ইউনিটের থেকে বেশি। এটাই হচ্ছে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল কি, আমরা 4 ইউনিট দিচ্ছি ইনপুট, আমাদের 4 ইউনিটই আউটপুট আছে। আর ডিক্রিজিং রিটার্নস টু স্কেলটা কি, যে আমরা 4 ইউনিট ইনপুট দিচ্ছি বাট আমাদের আউটপুটটা 4 ইউনিটের থেকে কম আসছে, 3 ইউনিটস আসতে পারে, 2 ইউনিটস আসতে পারে, মানে হচ্ছে 4 ইউনিটের থেকে কম আসবে। এটাই হচ্ছে রিটার্নস টু স্কেল। ওহো, রিটার্নস টু স্কেল তো বললাম, এই যে দেখেন এখানে কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে ডিক্রিজিং, তারপরে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, প্রত্যেকটারই ডেফিনেশন দেয়া আছে যেগুলো আমি বললাম। এখান থেকে আমরা আরেকটা পার্ট পড়বো, সেটা হচ্ছে আইসোকোয়ান্ট। ইনডিফারেন্স কার্ভের কথা আপনাদের মনে আছে? টপিক 4 যে পড়েছিলাম, লাস্ট ক্লাসে মনে হয় পড়েছিলাম। জি ম্যাম। আইসোকোয়ান্টে কি, সরি, ইনডিফারেন্সে কি ছিল ম্যাম? দুইটা কমোডিটি থাকবে, দুইটা কমোডিটি না, আসলে ডিফারেন্ট টাইপস অফ কমোডিটি থাকবে, ওই কমোডিটি গুলোর কম্বিনেশন ডিফারেন্ট হবে, বাট স্যাটিসফ্যাকশন লেভেলটা কি হবে? একরকম হবে ম্যাম। একই রকম হবে, স্যাটিসফ্যাকশন লেভেলটা এক থাকবে।
এখানে জিনিসটা হচ্ছে সেম ইনডিফারেন্স কার্ভের মতো। ইনডিফারেন্স কার্ভের পার্সপেক্টিভটা কি ছিল, এটা হচ্ছে কনজিউমার পার্সপেক্টিভ ছিল, যে অ্যাজ এ কনজিউমার আমার কমোডিটি কনজাম্পশন প্যাটার্নটা ডিফারেন্ট থাকতে পারে, বাট আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা কি থাকবে, সেম থাকবে, স্যাটিসফ্যাকশন লেভেলটা সেম থাকে। আর এই আইসো কোয়ান্ট অথবা আইসো প্রোডাক্ট কার্ভ, এটা আইসো কোয়ান্ট কার্ভও বলা হয়, আবার আইসো প্রোডাক্ট কার্ভও বলা হয়। এই আইসো কোয়ান্ট অথবা আইসো প্রোডাক্ট কার্ভ দিয়ে আমরা দেখব যে ইনপুটের কম্বিনেশন ডিফারেন্ট হতে পারে, বাট আপনার আউটপুট লেভেলটা কি আসবে, সেম আসবে। অ্যাজ এ প্রোডিউসার আপনার যে কমোডিটি আপনার যে ইনপুটটা থাকবে, ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা থাকবে, সেটা চেঞ্জ হতে পারে, বাট আপনার আউটপুট লেভেলটা সেম থাকবে। এখানে যদি আমরা ধরি, অ্যাকচুয়ালি প্রোডাকশন প্রসেস তো দুইটা ধরনেরই হয়, একটা হচ্ছে আপনার লেবার ইন্টেন্সিভ, একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ। লেবার ইন্টেন্সিভ মানে হচ্ছে যে কোম্পানিতে আসলে ম্যানুয়ালি প্রোডাকশন হয় কিংবা লেবার বেশি প্রয়োজন হয়। আর ক্যাপিটাল ইন্টেন্সিভ বলতে যেটা আপনার ক্যাপিটাল বেশি, মানে ক্যাপিটাল বলতে মেশিনারিজ ইকুইপমেন্টস বেশি ইউজ করা হচ্ছে, লেবার কম ইউজ করা হচ্ছে, এই ধরনের কোম্পানিকে বলা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ কোম্পানি। এখানে বোঝানো হচ্ছে যে কোম্পানি তে আপনি যেই ইন্টেন্সিভই হোক না কেন, সেটা লেবার অথবা ক্যাপিটাল, ইউনিটটা কি থাকবে, আউটপুটের যে ইউনিটটা সেটা সেম থাকবে। এই যে দেখেন, সেম অ্যাজ ইনডিফারেন্স কার্ভ, ইনডিফারেন্স কার্ভের মতোই এটা কনভেক্স টু দ্য অরিজিন হবে, এটা একটা কার্ভ আরেকটা কার্ভের সাথে ইন্টারসেক্ট করতে পারে না। এবং আপনার হচ্ছে যে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এমন হতে পারে কার্ভটা মানে কম্বিনেশন গুলো, ইনপুটের কম্বিনেশন গুলো চেঞ্জ হতে পারে, বাট আপনার আউটপুট লেভেলটা কি আসবে, সেম আসবে। ধরেন আমরা ধরে নিলাম এখানে আমরা 100 ইউনিটস প্রডিউস করছি, 100 ইউনিটস আউটপুট আছে। এই 100 ইউনিটস আউটপুট আপনার এই দুইটা কম্বিনেশন আছে, কোম্পানি এ এবং কোম্পানি বি। কোম্পানি এ দেখেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কি ক্যাপিটাল ইন্টেন্সিভ, তাই না? কোম্পানি এ দেখি কি আমরা এটা বলতে পারি যে এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ কোম্পানি? ক্যাপিটাল বেশি, লেবার ইউনিট ইউজ করা হয়েছে 1 ইউনিট, আর ক্যাপিটাল ইউজ করা হয়েছে 3 ইউনিটস। তার মানে কি, এটা কোম্পানি এ, যদি আমরা এ এন্ড বি কে দুইটা কোম্পানি হিসেবে চিন্তা করি, কোম্পানি এ তে ডিনোট করছে যে আপনার ক্যাপিটাল বেশি ইউজ হয়েছে, দ্যাট মিন্স ক্যাপিটাল ইন্টেন্সিভ কোম্পানি। আর কোম্পানি বি তে দেখা যাচ্ছে যে আপনার লেবার ইন্টেন্সিভ, লেবার বেশি ক্যাপিটাল কম, বাট আউটপুট কিন্তু আপনার কি হয়েছে, সেম 100 ইউনিটস আউটপুটই প্রডিউস করেছে, যেই কোম্পানি যে ধরনের ইন্টেন্সিভ হোক না কেন। বুঝতে পেরেছেন? ইনপুটস এর মানে এখানে আপনারা বলতে পারেন ম্যাডাম আপনি বারবার লেবার এন্ড ক্যাপিটাল কেন বলছেন? লেবার এন্ড ক্যাপিটাল বলার কারণটাই হচ্ছে যে এখানে আমাদের এক্সিস দুইটা, এখানে কিন্তু ফ্যাক্টরস অফ প্রোডাকশন চারটা। যদি আমরা এটা থিওরিটিক্যালি এক্সপ্লেন করি, আমরা বলতে পারবো যে আমার ল্যান্ড কম প্রয়োজন হয়েছে, আমার অর্গানাইজেশন কম প্রয়োজন হয়েছে, আমার লেবার এন্ড ক্যাপিটাল আমি বেশি দিয়েছি, বাট প্রোডাকশন কিন্তু সেম হচ্ছে। আরেকজনের হতে পারে যে তার ল্যান্ড বেশি আছে, সে ল্যান্ড বেশি নিয়েছে, তার অর্গানাইজেশনটা আমার থেকে ভালো সেট আপ হতে পারে, তার লেবার এন্ড ক্যাপিটাল হতে পারে, বাট তারও প্রোডাকশন কি হচ্ছে, সেম হচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি ম্যাম, বুঝতে পেরেছি। এটাই হচ্ছে আইসোকোয়ান্ট, মানে প্রোডিউসার্স পার্সপেক্টিভে এই কার্ভটার নাম হচ্ছে আইসোকোয়ান্ট কার্ভ, যে কার্ভটা দিয়ে কি বোঝানো হচ্ছে, ইনপুটের কম্বিনেশন ডিফারেন্ট হতে পারে বাট সেম লেভেল অফ আউটপুট আসবে, এটাই মনে রাখেন। এরপর হচ্ছে আইসোকোয়ান্ট ম্যাপ, যেটা আমরা ইনডিফারেন্স ম্যাপে দেখেছিলাম, যে আমার তো লেবার ইন্টেন্সিভ কোম্পানি হোক আর ক্যাপিটাল ইন্টেন্সিভ কোম্পানি হোক, আউটপুট তো ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারে, তাই না? এখন যদি ইনক্রিজ করে তাহলে কি হচ্ছে, রাইটে শিফট করবে, যদি ডিক্রিজ করে তাহলে সেটা লেফটে শিফট করবে। এই হচ্ছে আইসোকোয়ান্ট ম্যাপ। এখান থেকে এগুলো, এই যা আমি বললাম এগুলোই এখানে দেয়া, আর কিছু তো নাই। টপিক 5 এ পর্যন্তই রিটার্নস টু স্কেল পড়ানো হচ্ছে। আচ্ছা, টপিক 5 থেকে আমরা কি দেখলাম, প্রোডাকশন ফাংশন দেখলাম, টাইপস অফ প্রোডাক্ট দেখলাম, ক্যালকুলেশন দেখলাম, এভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্টের, দেন হচ্ছে আমরা টোটাল প্রোডাক্ট কিভাবে ড্র করব, টোটাল প্রোডাক্ট কার্ভটা কিভাবে ড্র করব সেটা দেখলাম, দেন আইসোকোয়ান্ট ম্যাপ, আর হচ্ছে কি রিটার্নস টু স্কেল। তিনটা কেস আছে, একটা হচ্ছে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, একটা হচ্ছে ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। এই পর্যন্ত হচ্ছে টপিক 5। এখন আসেন টপিক 6।
টপিক 6 হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। এই টপিক 5টা ছিল প্রোডাকশন প্রসেসটা, যে আসলে এই প্রোডাকশন করার জন্য কি কি প্রয়োজন, কিভাবে আমরা প্রোডাকশনটা করতে পারি। আর এই প্রোডাকশন করার জন্য যে খরচ, কস্টিংটা, এইটা আমরা টপিক 6 এ দেখব, কস্ট অফ প্রোডাকশন। আচ্ছা, কস্ট কত ধরনের আছে কেউ বলতে পারবেন? ম্যাম অ্যাজ এ প্রোডিউসার চিন্তা করেন যে আপনার একটা কোম্পানি আছে, এখন আপনি আপনার কস্টিং গুলো কাউন্ট করতে জি যাচ্ছেন যে ম্যাম, কোন কোন খাতে বলতে কি- পারবো ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম ইউটিলিটি কস্ট আছে, ওকে, তারপরে ম্যাম আমার লেবার কস্ট আছে, র ম্যাটেরিয়ালস কস্ট আছে, হুম, এরপরে ম্যাম ল্যান্ড, এগুলো তো ম্যাম আমাদের অ্যাসেট, একটা কোম্পানির অ্যাসেট থাকে। কিন্তু কস্টিং জি আপনার ম্যাম। খরচ করতে হয়েছে তো, জি ম্যাম। ল্যান্ড পারপাসে তো আপনাকে টাকা দিতে হয়েছে। জি ম্যাম। হুম, ম্যাম তাহলে আর ম্যাম ইকুইপমেন্টেরও একটা কস্ট থাকে, হ্যাঁ, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্টাল কস্ট। হুম, এরপরে ম্যাম রেন্ট। হ্যাঁ, আপনি যদি অর্গানাইজেশন ভাড়া নেন অথবা ল্যান্ডের যে কি বলবো একটা ফ্ল্যাট, অথবা আপনি যদি একটা বিল্ডিং ভাড়া নেন, সেটা রেন্ট আপনাকে দিতে হবে। আর আর ম্যাম আরো কস্ট আছে ম্যাম। এখানে একটা লোন কস্ট হতে পারে, যে জি আপনি ম্যাম। জি ম্যাম। বিজনেস করার জন্য লোন নিয়েছেন 20 লাখ, আর আপনার নিজের ছিল 20 লাখ। এখন এই 20 লাখ যে আপনি নিয়েছেন, সেটা অবশ্যই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। ওইটা কিন্তু আপনার একটা কস্টিং, যে আপনি যে রিপে করবেন, মানে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল অ্যামাউন্ট যে রিপে করছেন, এটাও কিন্তু আপনার কস্টিং। মানে আপনার এই ইনকাম থেকে কিন্তু সেই টাকাটা যাচ্ছে কিংবা যাবে। আচ্ছা, টাইপস অফ কস্টিং যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড কস্ট। আচ্ছা, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, তিনটা। দেন হচ্ছে এভারেজ ভ্যারিয়েবল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ টোটাল কস্ট। জি ম্যাম, এগুলো অ্যাকাউন্টিং এ পড়ছিলাম ম্যাম। কস্ট, দেন হচ্ছে আপনার প্রত্যেকটাই আমি এখন আপনাদের দেখাবো টোটাল কস্ট। আচ্ছা, এখন আসেন প্রথমটা ফিক্সড কস্ট। টোটাল কস্ট হচ্ছে আপনার 7 টাইপস অফ কস্ট। প্রথমটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট দিয়ে আগে শুরু করি। ফিক্সড কস্ট হচ্ছে এমন ধরনের কস্ট যেটা আসলে আউটপুটের সাথে ভ্যারি করে না, অথবা আউটপুটের উপরে ডিপেন্ড করে না। নর্মালি আমরা যদি ইন জেনারেলি চিন্তা করি, কস্টিং মানে কি, আমি প্রোডাকশন করেছি দেন আমার কস্টিং হবে, তাই না? প্রোডাকশন ছাড়া তো আর আমার কস্ট হবে না। বাট ফিক্সড কস্টটা হচ্ছে প্রোডাকশন ছাড়া যে কস্টটা হয় সেটা। যেমন ধরেন, কোনো একটা কোম্পানি আপনি রান করাতে চাচ্ছেন, এই কোম্পানির জন্য আপনি ল্যান্ড হায়ার করলেন অথবা ল্যান্ড পারচেস করলেন, দেন আপনি একটা বিল্ডিং দাঁড় করালেন। বিল্ডিংটা আপনি দাঁড় করানোর পরে আপনি এই বিল্ডিং দাঁড় করানো অথবা আপনার এই ল্যান্ড পারচেস করা অথবা বিল্ডিং এর মধ্যে আপনি ইকুইপমেন্টস সব নিয়ে নিছেন। ইকুইপমেন্টস বলতে আপনি মেশিনারিজ বলেন, ইলেকট্রিসিটি বলেন, সবই নিয়েছেন, বাট কোনো ধরনের কোনো প্রোডাকশন শুরু করেননি। এই পর্যন্ত যে কস্টিংটা, সেটাকে আমরা বলি ফিক্সড কস্ট। আমি কি বোঝাতে পেরেছি ফিক্সড কস্ট কোনটা? যেটা আউটপুটের উপরে ভ্যারি করে না। এই যে জিনিসগুলো বললাম, সেটাকে আউটপুটের উপরে ভ্যারি করছে? না ম্যাম, ফিক্সড কস্টে ভ্যারি করে না ম্যাম। আউটপুটটা ভ্যারি করে না। আউটপুট বলতে মানে আমি যে প্রোডাকশনটা করব, যেই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য আমি যে কস্টিংটা করছি, এই ফিক্সড কস্ট হচ্ছে, ধর আমি ল্যান্ড কিনলাম, আমি একটা কি বলবো, আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিব, সেটার জন্য আমি একটা ল্যান্ড কিনলাম, কিনে রেখে দিলাম। আমার কি কোনো আউটপুট আসছে এই ল্যান্ড কেনার পরে? কোনো আউটপুট আছে আমার? আমি তো শুধুমাত্র ল্যান্ড পারচেস করছি, এখানে আমি কোনো বিল্ডিং করি নাই, আমি কোনো লেবার হায়ার করি নাই, কোনো কাজ করাইনি। তো আমার কিন্তু ল্যান্ডের খরচ কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু কোনো আউটপুট আসেনি, কিংবা আউটপুটের উপরে ডিপেন্ড করছে না যে আমার ল্যান্ড কতটুকু হবে। বুঝতে পেরেছেন? এই কস্টগুলোই হচ্ছে ফিক্সড কস্ট। ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে ডিপেন্ড করে টোটালি আউটপুটের উপরে। যে ভ্যারিয়েবল কস্ট বলতে এখানে ইউটিলিটি কস্টিং হতে পারে, র ম্যাটেরিয়ালস কস্টিং হতে পারে, দেন আপনার লেবার কস্টিং হতে পারে। মানে হচ্ছে আপনার আউটপুট যদি ইনক্রিজ করে, তাহলে আপনার ভ্যারিয়েবল কস্টও ইনক্রিজ করবে। মানে র ম্যাটেরিয়ালস হতে পারে, যখন আপনি প্রোডাকশন বেশি করবেন, আপনার তো ডেফিনেটলি র ম্যাটেরিয়ালস বেশি লাগবে। এখন র ম্যাটেরিয়ালস বেশি লাগলে আপনাকে তো র ম্যাটেরিয়ালস কেনার জন্য টাকা খরচ করতেই হবে।
এবং ইন দ্য সেম টাইম আপনি কিন্তু আউটপুটও ইনক্রিজ করছে। এই কস্টিং গুলো হচ্ছে আপনার ভ্যারিয়েবল কস্ট। আর টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট, এই দুইটা মিলে যে কস্টিংটা সেটাই হচ্ছে আপনার টোটাল কস্ট। আপনি যখনই কোনো প্রোডাক্টের প্রাইস সেট করবেন আপনি কি ফিক্সড কস্ট বাদ দিয়ে করবেন? না ম্যাম, ফিক্সড কস্ট সহ করব ম্যাম। কেন করবেন? কারণ ওইটা কিন্তু আপনি খরচ কেন করেছেন, এই প্রোডাক্টটা প্রডিউস করার জন্যই আপনি খরচ করেছেন। এখন হ্যাঁ, প্রথম দিকে আপনার ফিক্সড কস্ট অনেক বেশি থাকবে, কিন্তু যত আপনার প্রোডাকশন হবে আপনার ফিক্সড কস্ট তত বেশি কমতে থাকবে, মানে এভারেজে সেটা কি হয়, ডিক্রিজ করতে থাকে। কারণ আপনার সিম্পলি চিন্তা করেন 50টা প্রোডাক্ট প্রডিউস করার জন্য আপনার ফিক্সড কস্ট ছিল 1000 টাকা। এখন যখন আপনি 100 প্রোডাক্ট প্রডিউস করবেন আপনার ফিক্সড কস্ট কি ইনক্রিজ করবে? ম্যাম ফিক্সড কস্ট ইনক্রিজ করবে না ম্যাম, ভেরিয়েবল কস্ট ইনক্রিজ করবে। ইনক্রিজ করবে। তো এখন ফিক্সড কস্ট যেটা সেটা কিন্তু আপনার 1000 টাকাই থাকলো। এখন আপনি যদি ফিক্সড কস্ট 1000 টাকা থাকে, আপনি যখন 50টা প্রোডাক্ট প্রডিউস করলেন তখনও 1000 টাকা, যখন আপনি 100 প্রোডাক্ট প্রডিউস করলেন তখনও কিন্তু ফিক্সড কস্ট কত, 1000 1000 টাকাই ম্যাম। যখন আমরা এভারেজ ফিক্সড কস্টটা ক্যালকুলেট করব তখন দেখবো যত বেশি প্রোডাকশন হবে আমাদের ফিক্সড কস্টও তত বেশি কমে আসবে, মানে কস্টিংটা আমাদের মিনিমাইজ হবে। এখন এখানে দেখেন আমরা এই যে ম্যাম এখানে কি ম্যাম তাহলে ফিক্সড কস্টটা কি ম্যাম কনস্ট্যান্ট হিসেবে থাকবে? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ। ফিক্সড কস্ট একবারই হবে, সেটা হচ্ছে জি ম্যাম। আপনার যে বড় খরচগুলো, মানে ই ছাড়া আপনার কি বলবো, আউটপুট ছাড়া যে কস্টিংটা, যেমন ধরেন ল্যান্ড বলতে পারেন, আপনার বিল্ডিং এস্টাবলিশমেন্ট বলতে পারেন, ইকুইপমেন্টস মানে হচ্ছে বড় মেশিনারিজ যেটা, দ্যাট মিনস এক কথায় ইনভেস্টমেন্ট ধরেন আপনার 2 লাখ টাকা, এটাই হচ্ছে আপনার ফিক্সড কস্ট। এই 20 লাখ টাকা যে আপনি ইনভেস্ট করলেন, এখন ইনভেস্ট করার পর আপনি কোনো প্রোডাকশন করেননি, এই টোটালটাই হচ্ছে আপনার কি, ফিক্সড কস্ট। এখন আপনি ধরেন আপনার প্রোডাকশন বাড়ানোর জন্য আপনি টাকা ইনক্লুড করছেন, মানে ওই ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন, যেটা আপনি বাড়াবেন, ধরেন আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করেন, এই 2 লাখ টাকা কি আপনার ফিক্সড কস্টে অ্যাড হবে না ভ্যারিয়েবল কস্টে অ্যাড হবে? ভেরিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্টে অ্যাড হবে না, কারণ আপনি তো প্রোডাকশন বাড়ানোর জন্য করেছেন। ফিক্সড কস্ট আর প্রোডাকশনের সাথে রিলেটেড না, না ম্যাম, ভেরিয়েবল কস্ট হবে ম্যাম। ভ্যারিয়েবল কস্টে সেটা অ্যাড হবে, যে আপনি আপনার প্রোডাকশন বাড়ানোর জন্য র ম্যাটেরিয়ালস বেশি কিনেছেন অথবা লেবার বেশি হায়ার করেছেন অথবা একটা মেশিন বেশি কিনেছেন, সেগুলো সব ভ্যারিয়েবল কস্টে অ্যাড হবে। আচ্ছা, এখন আসেন আমরা কিভাবে টোটাল কস্টটা ক্যালকুলেট করতে পারি। টোটাল কস্টের ফর্মুলা হচ্ছে কি ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। দেখেন তো ঠিক আছে কিনা ক্যালকুলেশনটা, ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। জি ম্যাম, ঠিক আছে ম্যাম। মানে হচ্ছে জাস্ট দুটো সাম আপ করে দিব, আর তো কিছু জি না। ম্যাম। এই যে দেখেন টোটাল কস্টের ফর্মুলা ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। জি ম্যাম। আচ্ছা, এই গ্রাফটা আমি পরে দেখাবো, আগে ক্যালকুলেশন গুলো দেখিয়ে নেই। দেন হচ্ছে মার্জিনাল কস্ট। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা মার্জিনাল প্রোডাক্টটা ক্যালকুলেট করলাম, তাই না? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। এখন এখানে যে মার্জিনাল কস্টটা আছে এখানেও কিন্তু 1 ইউনিট করেই আছে, আপনি প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা মাইনাস করলে কিন্তু পেয়ে যাবেন। বাট যদি এখানে আপনার রেট অফ আউটপুটটা ইউনিট ওয়াইজ না থাকে, ইউনিট ওয়াইজ বলতে 1 2 3 মানে হচ্ছে 1 ইউনিট করে যদি না থাকে, তখন আপনাকে কি করতে হবে, ফর্মুলাটা কি হয়ে যাবে আপনার, ফর্মুলাটা আমি একটু আপনাকে দেখাই। এই যে চেঞ্জ ইন ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট, চেঞ্জ ইন ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। আপনি কিন্তু মার্জিনাল কস্টটা টোটাল কস্ট দিয়েও দেখাতে পারবেন, বাট টোটাল কস্ট দিয়ে দেখালে যে রেজাল্ট আসবে ভ্যারিয়েবল কস্ট দিয়ে দেখালে সেম রেজাল্টে আসবে। কেন? কারণ টোটাল কস্টে আপনার ফিক্সড কস্ট যেটা থাকবে সেটা তো আপনার ফিক্সড, সেটা তো আর চেঞ্জ হচ্ছে না। বেসিক্যালি চেঞ্জ কিন্তু আপনার এই ভ্যারিয়েবল কস্টটাই হচ্ছে। দ্যাটস এ ভ্যারিয়েবল কস্টিংটাই আপনার কি হচ্ছে, চেঞ্জ, ভ্যারিয়েবল কস্টের যে চেঞ্জটা আর আউটপুটের যে চেঞ্জটা, এই দুইটার যে ডিফারেন্সটা, দ্যাট মিন্স ডিভাইড করলে যেটা পাচ্ছেন সেটাই হচ্ছে মার্জিনাল কস্টিং। এটা আমি আপনাদের একটু করে ক্যালকুলেটটা করেই দেখাই। এখানে কি ক্যালকুলেশন আছে?
আচ্ছা, টোটাল কস্টটা ক্যালকুলেট করেন তো সবাই। ক্যালকুলেট করেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। বলেন, ক্যালকুলেট করেন, টোটাল কস্টিংটা আমাকে বলেন। কেউ বলতে পারছেন না? ম্যাম মার্জিনাল কস্ট। না না, টোটাল কস্ট, আগে টোটাল কস্টটা ক্যালকুলেট করেন। ম্যাম প্রথমটা 0 ম্যাম, টোটাল কস্ট। ইন্নানিল্লাহ, ফিক্সড কস্ট আছে না এখানে? সরি 100, ম্যাম, ম্যাম 100 ম্যাম, টোটাল কস্ট ম্যাম 100। দেন দেন হচ্ছে ম্যাম 150, ওকে, ভেরি গুড, 160 ওকে ম্যাম, 178, ওকে, 180, 180, ওকে 190। আচ্ছা। আমার এখানে খুব নেটওয়ার্ক সমস্যা ম্যাম, ভেঙে ভেঙে আসে, সারা সকাল 5টা থেকে কারেন্ট নাই তো। ওহো, আচ্ছা, আমরা তো এখন টোটাল কস্ট পেয়ে গেলাম। ইয়েস ম্যাম। এখন আসেন মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টের ফর্মুলা কি? চেঞ্জ ইন ভ্যারিয়েবল কস্ট অর টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। তো আমরা যদি একটা ক্যালকুলেশন দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ধরেন আমরা প্রথমটা তো ইনফিনিট আমরা জানি না, সেটা তো আমরা জানি, তাই না? প্রথমটা তো আমরা বলতে পারবো না, কারণ প্রেজেন্ট আছে, প্রিভিয়াস তো নাই, সো আমরা ক্যালকুলেট করলে সেটা পাচ্ছি না। এখন যদি আমরা ভ্যারিয়েবল কস্ট দিয়েই করি, তো আমাদের প্রেজেন্ট হচ্ছে কি আপনার 50 মাইনাস 0, তাই না? ডিভাইডেড বাই 10 মাইনাস 0, এটা আসছে না? 50 মাইনাস 0 ডিভাইডেড বাই 10 মাইনাস 0। জি ম্যাম। কত কত হলো ম্যাম তাহলে ভাগ করলে আসে ম্যাম 5। তাহলে এই 5 হচ্ছে কি আমাদের মার্জিনাল কস্ট। তাহলে আমরা আরেকটা করি, সেটা হচ্ছে কি 60, তাই না? জি ম্যাম। 60টা যদি আমরা করি তাহলে হচ্ছে 60 মাইনাস 50 ডিভাইডেড বাই 20 মাইনাস 10। 10, কত আসছে? জি ম্যাম, ম্যাম 1। 1, যদি 1 আসে, আমি ক্যালকুলেশন করিনি, 1ই আসলে 1, দ্যাট মিন্স আপনার হচ্ছে এটা হচ্ছে মার্জিনাল কস্ট। সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আর জি ম্যাম। যদি ধরেন ইউনিট থাকে, জাস্ট 1 2 3 4 মানে 1 ইউনিট করে চেঞ্জ থাকে, তাহলে জাস্ট প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা মাইনাস করলেই আপনারা রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। ওকে, এই গেল আপনার মার্জিনাল কস্ট। এভারেজ ভ্যারিয়েবল কস্টটা এখানে দিয়েছে। আচ্ছা, আমরা এভারেজ ভ্যারিয়েবল কস্টটাও ক্যালকুলেট করছি। আর ওখানে কার কাছ থেকে সাউন্ড আসছে খুব? এসি। এসিটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? এসি মানে হচ্ছে আপনার এভারেজ কস্ট অথবা এভারেজ টোটাল কস্ট। এটার ফর্মুলাটা কি? এভারেজ কস্টের ফর্মুলাটা কি? টোটাল কস্ট ডিভাইডেড বাই আউটপুট অর কোয়ান্টিটি। এটার ফর্মুলা হচ্ছে আপনার টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ। ক্যালকুলেট করেন তো কত হয়। প্রথমটা কত আসে? 100 ডিভাইডেড বাই 0 কত হয়? ম্যাম ইনফাইনাইট হয়। ওকে, দিলাম ইনফিনিট। এরপরে হচ্ছে আপনার 150 ডিভাইডেড বাই 10 কত হয়? ম্যাম 15। সবাই কি বুঝতে পেরেছেন? 160 ডিভাইডেড বাই 20 কত 20 হয়? ম্যাম হচ্ছে 8। সবাই কি বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটা? জি ম্যাম। আচ্ছা, এখন যদি আমরা এইটা থেকেই আমাদের এটা তো আমরা এভারেজ টোটাল কস্ট অথবা এভারেজ কস্টটা ক্যালকুলেট করলাম, দেন আমরা এভারেজ ভ্যারিয়েবল কস্টটা ক্যালকুলেট করি। এভারেজ ভ্যারিয়েবল কস্টের ফর্মুলা কি? আপনার ভিসি মানে ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে এভারেজ ভ্যারিয়েবল কস্টের ফর্মুলা। তার মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই 0 ইনফিনিট। এরপরটা কি? 50 ডিভাইডেড বাই 10 কত হয়?
ম্যাম 5 হবে, আচ্ছা দেন হচ্ছে 60 ডিভাইডেড বাই 3 হবে ম্যাম। আচ্ছা বুঝতে পেরেছেন। এরপর একটা বাকি আছে এভারেজ ফিক্সড কস্ট। এভারেজ ফিক্সড কস্টের ফর্মুলাটা তাহলে কি হবে? এফসি ডিভাইডেড বাই কিউ। তাহলে প্রথমটা কত হচ্ছে? প্রথমটা ম্যাম ইনফাইনাইট, আচ্ছা তারপরেরটা তারপরটা হচ্ছে ম্যাম 100 ডিভাইডেড বাই 10। 10 ম্যাম, তাহলে 10 ম্যাম। আচ্ছা দেন হচ্ছে 100 ডিভাইডেড বাই 20। 5 আচ্ছা সবাই কি বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটা? ম্যাম। জি ম্যাম, যেটা ম্যাম ডিসিমেলে আসবে দশমিকে ম্যাম, ওইটা কি দশমিক সহ লিখবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দশমিকে লিখবেন, উপরে Okay, লিখতে হবে না, অবশ্যই দশমিক দিয়ে আপনারা লিখবেন। এই হচ্ছে আপনার, আচ্ছা এই পর্যন্ত তো আমি আজকে আপনাদের কস্টিংটা দেখালাম। কস্টিং এর সাথে এখানে আমরা কিন্তু প্রফিট, দেন হচ্ছে আপনার টোটাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, তারপর হচ্ছে চেঞ্জ ইন প্রফিট, এগুলো অ্যাড করব। টপিক 6-7 এগুলো আছে। তো আজকে এই ক্যালকুলেশনটা এই পর্যন্তই রাখেন যেগুলো আমরা এখানে দেখলাম। দ্যাট মিনস আমরা কি কি ক্যালকুলেট করলাম। যদি আমাদের এই তিনটা কোয়ান্টিটি অথবা আউটপুট, ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট দেয়া থাকে, তাহলে কি আমরা এই 1 2 3 4 5 এই পাঁচটা ক্যালকুলেট করতে পারবো? ম্যাম বুঝি নাই। যদি এই তিনটা কলাম দেয়া থাকে, এই তিনটা কলাম যদি দেয়া থাকে, তাহলে কি আমরা এই বাকিগুলো ক্যালকুলেট করতে পারবো? জি ম্যাম পারবো জি ম্যাম, ম্যাম, পারবো ম্যাম। পারবো ম্যাম। জি ম্যাম পারবো। এটার সাথে আমরা নেক্সট ক্লাসে আরো কিছু অ্যাড করব, সেটা টপিক 7 এর। আচ্ছা এই ম্যাম তাহলে কি ম্যাম নেক্সট ক্লাসে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন ম্যাম? হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে ম্যাম। এই গেল মার্জিনাল কস্ট, আমি আপনাদের ক্যালকুলেশনটা দেখালাম। দেন হচ্ছে যে এভারেজ ভ্যারিয়েবল কস্ট, এই যে ফর্মুলা, ইয়েস ম্যাম। এই যে এখানে আসলে আপনাদের আলাদা আলাদা করে একটা একটা টেবিলে দেখানো হয়েছে। আমি আপনাদের একটা টেবিলে দেখিয়ে দিলাম এবং আপনারাও ওইভাবেই করবেন, একটা টেবিলেই ক্যালকুলেশনটা করবেন। জি ম্যাম। দেন আচ্ছা এখানে হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট, এটা তো ফর্মুলা বললাম, এভারেজ টোটাল কস্টের ফর্মুলা, এগুলো করানো হয়েছে। আপনাদের এই গ্রাফের প্রয়োজন নাই। কস্ট কার্ভের গ্রাফ অলওয়েজ আপনার কি বলবো ইউ শেপড হয়, সেটা অনেক সময় ফ্ল্যাটার হয়, অনেক সময় স্টিপার হয়, এটা জানা থাকলেই আপনাদের হবে। এখন আসেন আইসো কস্ট লাইন। আপনাদের ওখানে কারো কাছ থেকে খুব সাউন্ড আসছে, এবার ঠিক আছে। আচ্ছা আমরা এই আইসো কস্ট, যেটা আমরা আইসো কোয়ান্ট পড়লাম টপিক 5 এ পড়লাম মনে হয়, আইসো কোয়ান্ট কার্ভটা। আইসো কোয়ান্ট কার্ভটা ছিল কি, আইসোকোয়ান্ট কার্ভে আমরা ইনডিফারেন্স কার্ভের মতোই ছিল, যে আইসোকোয়ান্টটা অ্যাজ এ প্রোডিউসার আমরা ডিফারেন্ট টাইপ অফ কম্বিনেশনের ইনপুট ইউজ করব, বাট আমাদের আউটপুট লেভেলটা সেম থাকবে। আর আইসো কস্ট লাইনটা হচ্ছে সেম অ্যাজ বাজেট লাইন, বাট এখানে হচ্ছে কি অ্যাজ এ প্রোডিউসার আমরা, এই যে ডেফিনেশনটা দেখেন, অ্যাজ এ প্রোডিউসার আমরা আমাদের যে কম্বিনেশন দুইটা থাকবে, কম্বিনেশন দুইটা অথবা ডিফারেন্ট টাইপ অফ যে কম্বিনেশন থাকবে, ডিফারেন্ট টাইপ অফ কম্বিনেশন থাকবে, সেটা হচ্ছে কি আমাদের লেবার অথবা ক্যাপিটাল যেটাই হোক না কেন, যেটার কম্বিনেশনই থাকুক না কেন, এখানে যদি আমরা চাই ল্যান্ড অর্গানাইজেশন সেটাও দেখাতে পারবো, বাট আমরা যেহেতু লেবার অ্যান্ড ক্যাপিটাল নিয়ে দেখাচ্ছি, এই জন্য আমরা এই দুইটা কম্বিনেশন নিয়েছি। এবং এই দুইটা কম্বিনেশনে আমাদের টোটাল কস্টটা কি থাকবে, আমাদের যে ইনভেস্টমেন্টটা, এই টোটাল ইনভেস্টমেন্টটাই হচ্ছে আমাদের এই দুইটা ইনপুটে থাকবে, যদি আমরা গ্রাফিক্যালি এক্সপ্লেন করি। আর আমরা যদি থিওরিটিক্যালি এক্সপ্লেন করি, তাহলে তো ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেই কয়টা, সেই কয়টার জন্যই আমাদের টোটাল কস্টিংটা থাকবে। এই যে আইসো কস্ট লাইন, এটা হচ্ছে এই যে এই লাইনটাকে আমরা আইসো কস্ট লাইন বলছি, এবং এই আইসো কস্ট লাইন মানে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ফ্যাক্টর, যেটা ইনভেস্টমেন্ট ফ্যাক্টর ধরে রাখেন, ধরলাম যে আমি 10 লাখ টাকা দিয়ে একটা কোম্পানি অথবা একটা ফার্ম রান করাচ্ছি। এখন এই 10 লাখ টাকায় কিন্তু আমার লিমিটেশনস, এর মধ্যে আমাকে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো রাখতে হবে। যেমন ধরেন 10 লাখ টাকা আমি চিন্তা করেছিলাম 4টার জন্য আড়াই করে, বাট আমি এখন কি বলবো, আমি এখন ল্যান্ড কিনতে গিয়ে দেখলাম সেখানে আমার 3 লাখ চলে গেল। সো আমার যদি সেখানে 3 লাখ চলে যায়, দ্যাট মিনস বাকি 3টার জন্য আমার কাছে 7 লাখ থাকছে। এই 7 লাখ টাকা দিয়েই আমাকে কি করতে হবে, বাকি 3টা ম্যানেজ করতে হবে। এই লিমিটেশনসটাই হচ্ছে, যেমন বাজেট লাইনে আমাদের যে লিমিটেশনসটা ছিল, যে বাজেটটাই হচ্ছে কি আমাদের ইনকাম, ওই ইনকামের মধ্যে আমাদের কম্বিনেশন গুলো কি করতে হবে, পারচেস করতে হবে অথবা কনজিউম করতে হবে। আমরা চাইলেই ওই বাজেট লাইনটা ক্রস করতে পারবো না। ঠিক
তেমনি আইসো কস্ট লাইনেও কিন্তু আমাদের কি হবে যে আমাদের হ্যাঁ কম্বিনেশন চেঞ্জ হতে পারে, লেবার বেশি নিতে পারি ক্যাপিটাল কম নিতে পারি, অথবা ক্যাপিটাল বেশি নিতে পারি লেবার কম, লেবার বেশি ক্যাপিটাল কম, অথবা 4টা ফ্যাক্টরস নিয়ে যদি আমরা কথা বলি, আমরা ল্যান্ড কম নিলাম বাকি 3টা বেশি নিলাম, অথবা ল্যান্ড বেশি নিলাম বাকি 3টা কম নিলাম। এই যে কম্বিনেশনটা চেঞ্জ হতে পারে, বাট ইনভেস্টমেন্ট ফ্যাক্টরটা মানে একটা লিমিটেশনস থাকবে যে আমরা চাইলেই এটাকে কি করতে পারবো না, ক্রস করতে পারবো না। এটাই হচ্ছে আইসো কস্ট লাইন, যেটা সেম অ্যাজ বাজেট লাইন। এখন আমরা যে আইসো কস্ট লাইন এবং আইসো কোয়ান্ট অথবা আইসো প্রোডাক্ট কার্ভ দেখলাম, এই দুইটা কার্ভ অর লাইন দিয়ে আমরা কি করব, প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম দেখব, যে কার্ভটা হচ্ছে এটা। এই কোয়েশ্চেনটা আপনাদের প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম অর প্রোডিউসিং এ গিভেন আউটপুট অ্যাট মিনিমাম কস্ট, এটা দিয়েও আসতে পারে। এখানে একটা কথা হচ্ছে যে অ্যাজ এ প্রোডিউসার আমরা কি চিন্তা করব, যে কম টাকায়, যেটা আমি টপিক 5 শুরু করার সময় আপনাদের বলেছিলাম প্রোডাকশন ফাংশনে, যে অ্যাজ এ প্রোডিউসার আমার মেইন টার্গেট থাকবে কস্ট মিনিমাইজ করা আর প্রফিটটা ম্যাক্সিমাইজ করা। তো কস্টটা কিভাবে মিনিমাইজ করতে পারি, আর যখন আমাদের কস্ট মিনিমাইজ হচ্ছে অটোমেটিক্যালি আমার প্রফিট আর আমার ইনকামটা কি হবে, ইনক্রিজ করবে, বেড়ে যাবে। এখন এখানে আপনার দেখেন 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টে দেখেন C0, C1, C2 দিয়ে আছে। এই 3টা দিয়ে আমাদের বাজেট আইসো কস্ট লাইন শো করছে, মানে আমাদের সি দিয়ে কস্টটা বোঝানো হচ্ছে, C0, C1, C2। আমরা কিন্তু এই 3টা লাইন দেখে বুঝতেই পারছি C0 এর থেকে C1 এর কস্টিং বেশি, C1 এর কস্টিং এর থেকে C2 এর কস্টিংটা বেশি। দ্যাট মিনস আমরা যদি এখানে টাকায় কনভার্ট করি, C0 হচ্ছে 10 টাকা, C1 হচ্ছে আপনার 20 টাকা, C2 হচ্ছে আপনার 30 টাকা। এই 3টা কম্বিনেশনের হচ্ছে আইসো কস্ট লাইন। আর এই Q1টা হচ্ছে আপনার আইসো কোয়ান্ট কার্ভ, মানে হচ্ছে সেম লেভেল অফ আউটপুট ইউনিটটা শো করছে। সো আমরা ধরে নিলাম এখানে 100 ইউনিট। এখন এই পয়েন্ট এ বি অ্যান্ড সি, এটা পয়েন্ট এ, এখানে বি অ্যান্ড সি, এই 3টা পয়েন্টের মধ্যে আমরা দেখি কোন পয়েন্টে আপনার কস্টিং কম হয়েছে আর আউটপুট বেশি হয়েছে, বলেন তো। কোন পয়েন্টে আপনার কস্টিং কম আর আউটপুট বেশি? কেউ বলতে পারবেন? ম্যাম স্ক্রিনটা সরে যাচ্ছে, আচ্ছা আমি দেখছি। গ্রাফটা দেখতে পাচ্ছি না। এই যে ম্যাম কোন পয়েন্টে? গ্রাফটা নাই। C0 যদি বলি, সেখানে কিন্তু কোনো আউটপুট নাই। আউটপুট আছে C0 এ, আইসো কস্ট লাইনের C0? না ম্যাম C0 এ নাই ম্যাম, তার কোনো ম্যাম C2 আউটপুট এ নাই। ম্যাম সবচেয়ে বেশি আউটপুট। আচ্ছা না, আউটপুট না, কস্টিংটা হচ্ছে আপনার C2 তে বেশি। আউটপুট কিন্তু এই 3টা পয়েন্ট যে পেয়েছি, কস্টিং আর আউটপুটের যে কম্বিনেশনটা, মানে ট্যানজেন্ট করাটাই তো হচ্ছে আমার অ্যাজ এ প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম কি হবে, যে পয়েন্টে কস্ট মিনিমাইজ হবে এবং আউটপুটটা বেশি আসবে। এখন C0 এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো আউটপুটই আমাদের নাই, বাট C1 এ হচ্ছে একটা আছে, সেটা হচ্ছে এ, এবং C1 এর কস্টিং হচ্ছে আপনার ধরেন আমি বলেছিলাম 20 টাকা, আর C2 তে হচ্ছে 30 টাকা, আর আউটপুট লেভেল হচ্ছে 300 টাকা, আউটপুট ইউনিট হচ্ছে আপনার 300 ইউনিট। এখন যদি আমি এটাকে বলি, এক্সপ্লেন করি, যে C1 এ আপনার হচ্ছে কস্টিং হচ্ছে 20 টাকা আর আপনি আউটপুট পাচ্ছেন 300 ইউনিট, আর C2 তে হচ্ছে আপনার কস্টিং 30 টাকা আর আপনি আউটপুট পাচ্ছেন 300 ইউনিট, সেম ইউনিট আউটপুট পাচ্ছেন। তো অ্যাজ এ প্রোডিউসার কোন পয়েন্ট প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম হবে? C1 না, কারণ এখানে আমার কস্টিং কম, আউটপুট বেশি, কারণ আমি 20 টাকা খরচ করেই 300 ইউনিট পাচ্ছি। তাহলে কি আমি 30 টাকা খরচ করে 300 ইউনিট নিব? অ্যাজ এ প্রোডিউসার আমি যদি 20 টাকা খরচ করে 300 ইউনিট পাই, তাহলে কি আমি 30 টাকা খরচ করে 300 ইউনিট নিব? না ম্যাম,
20 টাকা তাহলে খরচ করতে- টাকা 20 দিয়ে টাকা নেবো ম্যাম। খরচ করে যে পয়েন্টটা, দ্যাট মিনস পয়েন্ট এ, এই পয়েন্টটাই হচ্ছে কি যে কস্টিং কম হচ্ছে, এই 3টা পয়েন্টের মধ্যে এই পয়েন্টে আমার কস্টিং কম হচ্ছে আর আউটপুটটা বেশি হচ্ছে। অ্যাজ এ প্রোডিউসার এই পয়েন্টটাই হচ্ছে কি প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম। ঠিক কনজিউমার্স ইকুইলিব্রিয়ামে কি ছিল যে কম টাকায় ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, দ্যাট মিনস আমার কম খরচে আমি স্যাটিসফ্যাকশন লেভেলটা অথবা কনজাম্পশন প্যাটার্নটা কোন পয়েন্টে বেশি। এটাও সেম প্রোডিউসার্স এর ক্ষেত্রে, যে কম টাকায় আমি বেশি প্রোডাকশন করছি। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এই তো এই পর্যন্তই হচ্ছে টপিক 6। জি ম্যাম, বুঝতে তাহলে পেরেছি। আজকে এ পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের সাথে সোমবারে ইনশাল্লাহ আপনাদের সিলেবাস শেষ হয়ে যাবে। যদি সুস্থ থাকি, ভালো থাকি, ক্লাস শেষ করতে পারি, তাহলে সোমবারে আপনাদের শেষ হয়ে যাবে সিলেবাস। Yes, ma'am. তারপরে ক্লাসগুলো আমাদের রিভিউ ক্লাস থাকবে। এরপরে আগামী শনিবার আমি আপনাদের ক্লাসটা নিব না, সেটা আমি আপনাদের আগেই বলে দিচ্ছি। যদি জি, ma'am. আপনারা চান রিভিউ ক্লাস, তো সোমবারে তো আমরা পাচ্ছি ক্লাস, মানে জি, ma'am. 5 তারিখ তো শুক্রবার, 6 তারিখের আমি ক্লাসটা নিব না, কিন্তু আপনারা 8 তারিখে তো ক্লাস পাচ্ছেন। আর আপনারা যদি শনিবারের ক্লাসটা এই বৃহস্পতিবারে করতে চান, সেটা আমি নিতে পারি। ম্যাম, আমাদের বৃহস্পতিবার ক্লাস থাকে একটা, হুম। ওই না ক্লাসটা না, এটা রিভিউ ক্লাস, এটা টোটালি আপনাদের ma'am. উপর ডিপেন্ড করে, কারণ রিভিউ ক্লাস আমরা আরো 3টা পাবো, 8 তারিখে পাবো, দেন হচ্ছে পরের সপ্তাহে আমরা 2টা রিভিউ ক্লাস পাবো, মানে মোট 3টা আমরা রিভিউ ক্লাস পাবো। Yes, ma'am, বুঝতে পেরেছি। আপনারা যদি চান করতে পারেন, আদারওয়াইজ কোনো প্রবলেম নাই, কারণ রিভিউ ক্লাসে তো আপনাদের জাস্ট প্রবলেম গুলো ফাইন্ড আউট করবেন, সেটা জি, যে ma'am. কোনো সময় নিতে পারবো। Yes, নেক্সট মানে এই সোমবারে তো আপনাদের ক্লাস হচ্ছেই, Yes, ma'am. নেক্সট উইকের সোমবারেও আপনাদের রিভিউ ক্লাস হবে, আর শনিবারের ক্লাসটা নাও হতে পারে। ঠিক জি আছে? ম্যাম, সমস্যা নেই ম্যাম। আমরা ম্যাম এই রবিবার পর্যন্ত, মানে এই সোমবার ক্লাস হওয়ার পর নেক্সট রবিবার পর্যন্ত সবাই একটু পড়বো, পড়ে প্রবলেম গুলো হ্যাঁ, ফাইন্ড আউট আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, মুখস্থ না করেন, অ্যাটলিস্ট দেখেন, যেটা বুঝতে না পারেন সেটা আমাকে বললে তখন আমি সেটা আপনাদের আবার রিভিউ করে দেব। ওকে? ইয়েস ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা হচ্ছে। ওকে ম্যাম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।